এখন কি সাউন্ড শোনা যায়? এখন কি সাউন্ড শোনা যায়? এখন কি শব্দ পাওয়া যাচ্ছে? আমি যে এখন কথা বলছি শব্দ শোনা যায়? এখনো কি শব্দ শোনা যায় না? যারা আছে তারা কমেন্ট করলে আমার সুবিধা হয়। এখন কি শব্দ শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা যায়, শোনা। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, শব্দ শোনা যায়। যাই হোক, তো এখন যারা আমার সঙ্গে যুক্ত আছে এবং এই সেশন চলাকালীন সময়ে যারা আমার সঙ্গে যুক্ত হবে, আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই সেশন শুরু করছি। তো আমি আজকে কিভাবে একটি কবিতার সামারি এবং থিম লিখতে হয় আমি সেটা দেখাবো। একটি কবিতা আমি বেছে নিয়েছি, সেই কবিতা অবশ্য আমাদের টেক্সট বইয়ের বাইরে, টেক্সট বই থেকে নেইনি, যাতে করে টেক্সট বইয়ের বাইরে আসলে আমরা কিভাবে লিখতে পারবো, কি উপায়ে, কী কী কৌশল আছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে আমরা লিখব। অর্থাৎ একই কবিতা থেকে কিভাবে থিম এবং কিভাবে সামারি, বা থিম এবং সামারির মধ্যে পার্থক্য কী, আসলে সামারিতে আমরা কী কী লিখব। আমরা সবাই জানি যে আমাদের ফার্স্ট পেপারে থিম এবং সামারি দুটোই কোশ্চেন আসবে এবং সেই দুটো কোশ্চেনের আনসার লিখতে হবে। সেই জন্য এই দুটো খুব ইম্পর্টেন্ট ফার্স্ট পেপারের জন্য। তো আমি এখন ক্লাসের জন্য আমি চলে যাচ্ছি আমি আমার ল্যাপটপে চলে যাচ্ছি। আমি ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, একটু সময় নিচ্ছি, তোমরা দেখবে। আমি তোমাদের জন্য স্ক্রিন অন করে দিচ্ছি। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমার যে আইপ্যাড রয়েছে, আইপ্যাড স্ক্রিনে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটি কবিতা এখানে আছে, ট্রি অ্যাট মাই উইন্ডো। তোমরা হয়তো জানো যে ট্রি অ্যাট মাই উইন্ডো একটা খুব বিখ্যাত কবিতা এবং এর কবির নাম হলো রবার্ট লি ফ্রস্ট। তিনি অ্যাংলো আমেরিকান কবি, মূলত আমেরিকান কবি। তো তার কবিতার বৈশিষ্ট্য হলো প্রকৃতি, কিন্তু অন্যান্য যে সমস্ত প্রকৃতিবাদী কবি আছেন, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি তার মতো না। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক ধাঁচের কবি, রবার্ট ফ্রস্ট আরেক ধাঁচের কবি। তার কবিতার মধ্যে প্রকৃতি আছে, কিন্তু প্রকৃতি একেবারে খোলামেলা ওপেনভাবে আছে, প্রকৃতির মধ্যে অন্য কোনো অস্তিত্ব নেই। যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির মধ্যে সবসময় একটা আত্মা খুঁজে পেয়েছেন, প্রকৃতির একটা রোল প্লে করেছে। মানুষের জীবনে প্রকৃতি একটা ভূমিকা রোল প্লে করেছে, কিন্তু রবার্ট ফ্রস্টের প্রকৃতির মধ্যে এরকম কোনো ভূমিকা নেই। মানুষ এবং প্রকৃতির সত্তা আলাদা। প্রকৃতি কেবলই ফিজিক্যাল, প্রকৃতির কোনো আত্মা নেই, কিন্তু মানুষের আত্মা আছে। মানুষ দুঃখ, কষ্ট, নানান ধরনের অনুভূতি আছে এবং সে সেটা ভেতরে অনুভব করে। অর্থাৎ মানুষের সোল আছে, মানুষের স্পিরিট আছে, কিন্তু প্রকৃতির কোনো সোল নেই, কোনো স্পিরিট নেই। এই হলো রবার্ট ফ্রস্টের প্রকৃতির মূল কথা। যাই হোক,
আমরা কবিতায় চলে যাচ্ছি। তো এখানে ট্রি অ্যাট মাই উইন্ডো, আমি কবিতাটা প্রথমে পড়বো, পড়ে বুঝবো, আমরা বোঝার চেষ্টা করবো যে কবিতার মধ্যে কী বলা হয়েছে। ট্রি অ্যাট মাই উইন্ডো, উইন্ডো ট্রি। একেবারে স্পষ্ট যে কবির যে জানালা আছে ঘরে, সে জানালার কাছে একটা গাছ আছে। তো এখানে খুব খেয়াল করবে, কবিরা কিন্তু খুব কৌশলে কিন্তু কবিতা লেখে। ওই গাছের সঙ্গে জানালা, গাছ এবং কবি, এই তিনজনের মধ্যে গভীর প্রগাঢ় রিলেশন, সম্পর্ক বোঝানোর জন্য কিন্তু তিনি কতগুলো শব্দ ব্যবহার করেছেন। দেখো, ট্রি এট মাই উইন্ডো, উইন্ডো ট্রি, তার মানে হলো যে উইন্ডো ট্রি, ট্রি এট মাই উইন্ডো। তো এখানে উইন্ডের সঙ্গে ট্রির সঙ্গে উইন্ডের রিলেশনটা খুবই ক্লোজ, এবং সেই জন্য তিনি কিন্তু এভাবে ফ্রেজ তৈরি করেছেন। উইন্ডো ট্রি মানে যেন এই গাছটা এই জানালারই গাছ। যাই হোক, এটা কবির কৌশল। মাই স্যাশ ইজ লোয়ার্ড হোয়েন নাইট কামস অন, মানে রাত যখন নেমে আসে তখন আমার শেষ মানে হলো জানালার সার্সি। আসলে বাংলাদেশের জানলা এবং ইংল্যান্ডের ঘটনা, তো ইংল্যান্ড আমেরিকা, তো ওখানে জানলা শেষ সময়, এটা 1800 শতাব্দীর লেখা কবিতা। তো তখন কিন্তু এখনো ইংল্যান্ডের জানালাগুলো আসলে উপর থেকে নিচে নামানো হয়। সরি। তো ইংল্যান্ডে জানালা উপর থেকে নিচে নামানো হয়, এটা ফ্রেম। মানে আসলে না, মানে জানলার যে ফ্রেম, সেটা বলছে যখন রাত নেমে আসে তখন আমার জানলার এই শ্বাসে আমি নামিয়ে দিই। বাট লেট দেয়ার নেভার বি কার্টেনড অন, কিন্তু ওই গাছ এবং আমার মধ্যে কখনো কোনো পর্দা, ব্যবচ্ছেদ, মানে আমরা যে পর্দা দিয়ে জানলাকে আলাদা করে দিই, জানলার বাইরে কিছু আছে যা আছে, যাতে করে সেটা আমরা দেখতে না পাই, অথবা জানলার বাইরে কেউ থাকলে আমাদের দেখতে না পায়, সেজন্য আমরা পর্দা দিয়ে দিই। কিন্তু কবি কখনো পর্দা দিতেন না। বিটুইন ইউ অ্যান্ড মি, তার মানে হলো প্রথম যে স্ট্যাঞ্জা, এই যে 4 লাইনের যে স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জার মধ্যে কবির সঙ্গে এই গাছের নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু বলছে। আমার মনে হয় তুমি বুঝতে পারছো। দেখো, সেকেন্ড স্ট্যাঞ্জাতে কি বলছে? ভেগ ড্রিম। সেকেন্ড স্ট্যাঞ্জা, ভেগ ড্রিম, অস্পষ্ট স্বপ্ন। ড্রিম হেড, স্বপ্নীল মাথা, মানে গাছের মাথাকে কবি স্বপ্নীল মাথা, মানে স্বপ্নময়। কেন স্বপ্নময়? লিফটেড আউট অফ দ্য গ্রাউন্ড, মানে মাটি থেকে, ভূমি থেকে যে গাছটি উপরে উঠে গেছে, মনে হয় যেন ওই গাছের স্বপ্ন রয়েছে, আরো 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 উপরে উঠা, মানে উপরে উঠার স্বপ্ন গাছে। অ্যান্ড থিঙ্ক নেক্সট মোস্ট ডিফিউজ টু ক্লাউড, একেবারেই আকাশের নিচ পর্যন্ত চলে গেছে। দেখো, তার মানে গাছের যেন স্বপ্ন মাটি থেকে উঠে যতদূর উপরে উঠে যাবে। কবি আসলে এখানে এইভাবেই কিন্তু রোম্যান্টিক্যালি চিন্তা করেছে গাছকে, যে গাছকে কবি দেখছে সে মাটি থেকে আকাশের দিকে উঠছে তো উঠছেই। কবি এখানে নিজের যে কল্পনা, সেই কল্পনা দিয়ে গাছকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে, কারণ সে গাছটি তার একেবারেই সঙ্গী, কম্পেনিয়ন। Not all your light tongues talking aloud could be profound. এই জায়গায় তিনি আবার কিন্তু গাছ এবং মানুষের মধ্যে পার্থক্য আছে। আমি একটু আগে তোমাদের বলেছি যে রবার্ট ফ্রস্ট কখনই প্রকৃতির মধ্যে কোনো আত্মা খোঁজেন নাই, প্রকৃতির মধ্যে কোনো সত্তা খোঁজেন নাই। যেমনটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবসময় দেখেছেন, প্রকৃতির প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি একটা ঐশ্বরিক অস্তিত্ব পেয়েছেন, একটা ঈশ্বরের আলো খুঁজে পেয়েছেন। কিন্তু রবার্ট ফ্রস্ট কখনো এরকম ধরনের ঈশ্বরের আলো, ঐশ্বরিক অস্তিত্ব কখনো কোনো কিছুর মধ্যে খুঁজে দেখেননি। সেই জন্য বলছে নট অল ইউর লাইট টাংস, মানে পাতা। লাইট টাংস বলতে আসলে গাছের যে পাতা, টকিং মানে শব্দ করে, বাতাস আসলে এক ধরনের ঝিরঝির শব্দ হয়, কিংবা গাছের পাতা নিচে ঝরে পড়লে তার এক খসখস শব্দ হয়। কবি বলছে যে এগুলি কুড বি প্রোফাউন্ড, খুব প্রোফাউন্ড ছিল না, মানে গভীর ছিল না, মানে অর্থবহ ছিল না। কবি বলছেন যে তোমার এই সমস্ত হালকা পাতার সমস্ত শব্দ নানাভাবে কানে আসছে বটে,
কিন্তু সে সমস্ত শব্দের মানে পাতার শব্দ বা তোমার এ সমস্ত ভাষা আমার কাছে খুব একটা গভীর মানে অর্থবহ হয়নি কখনো। তার মানে হলো কবি যে এতক্ষণ গাছের সঙ্গে একটা রোম্যান্টিক সম্পর্কের মধ্যে ছিল, সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়ে এসে তিনি মানুষকে কিন্তু গাছের উপরে উঠিয়ে দিয়েছেন। অর্থাৎ গাছ হলো একটা ইনসেন্সেবল বস্তু, প্রকৃতির একটা অবজেক্ট যার কোনো সেন্সিটিভিটি নাই, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া করবার কোনো ক্ষমতা নেই, কিন্তু মানুষের আছে। এবং সেটা কিন্তু এইখান থেকে শুরু হলো, খেয়াল করবে, এখান থেকে কিন্তু মানুষকে কিন্তু কবি গাছ থেকে প্রকৃতি থেকে আলাদা করা শুরু করলো, এটা আলাদা হয়ে গেল, আলাদা সত্তা। এবার দেখো এখানে কি বলছে থার্ড স্ট্যান্ডাতে, বাট ট্রি, কিন্তু গাছ, আই হ্যাভ সিন ইউ টেকেন অ্যান্ড টসড। আবার কবি কিন্তু গাছের কাছে চলে এসে বলছে, কিন্তু আমি তোমাকে দেখেছি টেকেন অ্যান্ড টসড, অর্থাৎ তুমি ঝড় ঝঞ্ঝা বাতাস ইত্যাদি তোমাকে আন্দোলিত করে, টেকেন অ্যান্ড টসড মানে আন্দোলিত করা, মানে মুভ করা, গাছের মুভমেন্ট আছে, ঠিক আছে। ঝড় আসলে গাছের পাতা ডালপালা নড়ে চড়ে, এদিক থেকে ওদিক দোল খেয়ে বেড়ায়, এই সমস্ত কবি দেখছে, মানে কবি যা দেখছে তার একেবারে খোলা চোখে সে কথাই কিন্তু বলছে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ সিন মি, আর তুমি যদি আমাকে দেখেই থাকো, হোয়েন আই স্লেপ্ট, যখন আমি ঘুমিয়েছিলাম, তখন কিভাবে দেখেছো সে কথা বলছে। ইউ হ্যাভ সিন মি হোয়েন আই ওয়াজ টেকেন অ্যান্ড সোয়েপ্ট, তোমার মতোই আমি যখন ঘুমিয়েছিলাম আমিও কিন্তু এরকম, আমার মধ্যেও কিন্তু এই ধরনের কষ্ট, আমিও দুর্দশাগ্রস্ত হয়েছি, আমার মধ্যে কষ্ট এসেছে, আমিও দুঃখ বিক্ষোভের মধ্যে পড়েছি, ঝঞ্ঝার মধ্যে পড়েছি। অ্যান্ড অল লস্ট, এবং আমি যেন হারিয়ে গেছি। এর মানে হলো এটাই, তোমারও কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে, তোমাকে ঝঞ্ঝা আঘাত করেছে, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। পার্থক্যটা একটা আছে, পার্থক্যটা হলো লাস্ট স্ট্যান্ডাতে আমরা দেখব, দ্যাট ডে শি পুট আওয়ার হেডস টুগেদার। এখানে কবি আসলে ভাগ্যের কথা বলছে। এই যে পুট হেডস টুগেদার মানে হলো বলছে যে আমার এবং তোমার মাথা, আমাদের ভাগ্য এক জায়গায় করে দিয়েছে, মানে আমরা এক জায়গায় আছি এবং দুজনেই আমরা কষ্ট পাচ্ছি। এই যে ফেট মানে হলো ভাগ্য, ফেট হ্যাড হার ইমাজিনেশন অ্যাবাউট হার, অর্থাৎ ভাগ্য তার কল্পনার মধ্যে আমাদের দুজনকে এক জায়গায় করিয়ে দিয়েছে, একে অপরকে দেখার জন্যে, একে অপরকে বোঝার জন্যে, এবং আমরা দুজনেই আসলে দুর্ভোগে ছিলাম এবং আছি। কিন্তু পার্থক্য হলো এই, ইউর হেড সো মাচ কনসার্নড উইথ আউটার, মানে তোমার মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে এক্সটার্নালি, আউটার মানে হলো বাহ্যিকভাবে, তোমার মাথায় আঘাত এসেছে বাহ্যিক, যেমন স্ট্রং উইন্ড, এই সমস্ত তোমাকে আঘাত করেছে। মাইন আর আমার মানে মাইন হেড উইথ ইনার ওয়েদার, অর্থাৎ আমার মাথা আঘাতপ্রাপ্ত হয়েছে আমার ভেতরের অনুভূতি দিয়ে। তার মানে হলো মানুষের যে ইমেজিনেশন আছে, মানুষের যে ইমোশনস আছে, এক্সাইটমেন্ট আছে, মানুষের মধ্যে অ্যাঙ্গার আছে, মানুষের মধ্যে সাফারিং মানে কষ্টবোধ, পেইন আছে, কষ্টবোধ আছে, এই সমস্ত মানুষের ভেতর যে ইন্টারনাল যে সমস্ত ইমোশনস, সেগুলো মানুষকে আঘাত দেয়, কষ্ট দেয়। তার মানে হলো যে ম্যান সাফার ফ্রম মোস্টলি ইন্টারনাল ইমোশনস, বিকজ ম্যান হ্যাজ emotions, but trees don't have any kind of emotions. So the question of internal sufferings for trees are quite irrelevant. অর্থাৎ এই যে প্রকৃতির যে বস্তু, প্রকৃতির যে একটা বিষয় গাছ, সেই গাছের কখনো তার ভেতর থেকে কোনো কষ্ট তার আসবে না, তার আসবে বাইরে থেকে। অর্থাৎ কবি এখানে মানুষ এবং প্রকৃতিকে কাছাকাছি দেখেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু প্রকৃতি থেকে মানুষকে আলাদা করে দেখছে। এই হলো মানে এখানকার কবিতার বিষয়বস্তু। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এই কবির
গাছের সঙ্গে গভীর সম্পর্ক আছে, নিবিড় সম্পর্ক আছে বটে, কিন্তু শেষ পর্যন্ত কবি গাছ থেকে নিজেকে, মানুষকে আলাদা করে দেখেছে। এই হলো এই কবিতার বিষয়বস্তু। তাহলে আমরা যদি এই জায়গায় আমি বলতে পারি তোমরা আমার কবিতা বুঝতে পারছো, তোমরা একটু কমেন্ট করলে ভালো হয়। হৃদয় খান বোধহয় এখানে আছে, মিস্টার খান, হাসনাত হক, মিস্টার খান, অনেকগুলো মিস্টার খান, বুঝতে পারছে না মিস্টার খান লিখছে কেন। যাই হোক, আমি এতক্ষণ যে আলোচনা করলাম তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু কমেন্ট করলে ভালো, লিখে জানালে ভালো হয়। তোমরা এখন যারা আমার সঙ্গে লাইনে আছো একটু লিখে জানাও যে আমার কথা বুঝতে পারছো কিনা। এতক্ষণ আমি যা বলেছি, হোয়াট আই হ্যাভ সেড টিল নাও ইজ ক্লিয়ার টু ইউ। Especially, I have tried to make the poem clear and understandable to you. Please write. Is there any more problem to understand the poem? Because it's a poem taken from outside, not from the text. But আমরা জানি যে there may be questions of this time from outside the text. It is not certain that all the questions. Thank you very much. Aryan Hossain লেখছো, তুমি বুঝতে পারছো। This is what I actually want from you. So I am trying to tell you that it is not certain that all the questions of this type will be taken from text only. Questions of summary, theme writing and some other questions may be said from outside the text. আর টেক্সটের বাইরে থেকে কিন্তু কোশ্চেন হতে পারে। সুতরাং তোমরা এখন খেয়াল করবে যে আমরা সামারিটা কীভাবে লিখছি। দেখো, সামারি হলো যে এই কবিতার যে ঘটনা আছে, এই কবিতার যে বক্তব্য, সেটি হলো সামারি। কবিতার বক্তব্যটা কি? বক্তব্যটা হলো কবির জানালার ধারে একটা গাছ আছে, সে গাছের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আছে এবং সে কখনই ওই সম্পর্কটা সে পর্দা দিয়ে সে বিচ্ছিন্ন বা বিচ্ছেদ ঘটাতে চায় না। গাছটি মনে হয় যেন কথা বলে, কিন্তু তার কথাগুলো এতটা গভীর নয় যতটা গভীর হলে কবির মনে রেখাপাত করত। অর্থাৎ কবির পাতার শব্দ, গাছের পাতার শব্দ কবির কাছে কোনো অর্থ বহন করে না। সুতরাং এই কথাগুলো তাৎপর্যপূর্ণ না। এরপরে আছে হলো কবি এবং গাছ উভয়ই আঘাতপ্রাপ্ত হয়, উভয়ের জীবনে কষ্ট আছে, তাদের সাফারিংস আছে, দুর্ভোগ আছে, দুর্দশা আছে। কিন্তু পার্থক্য হলো এই যে গাছের যে দুর্ভোগ, দুর্দশা, কষ্ট এগুলো এক্সটার্নাল। ঝড়, অর্থাৎ ঝড়ো বাতাস গাছের মাথাকে এদিক থেকে ওদিক আন্দোলিত করে, এখান থেকে গাছ যেন কষ্ট পায়। কবি এমন করে ভাবছে, কিন্তু কবির যে কষ্ট সেটা হলো একেবারে তার মনের ভিতরে যে আবেগ যেগুলো আছে সেই জায়গা থেকে কষ্ট পায়। তা আমি দেখো কিভাবে সামারিটা লিখছি, তোমরা খুব খেয়াল করবে। আমি আমার এই সেশন শেষে আমি আজকে একটা কবিতা নিয়ে আলোচনা করব, যাতে করে কবিতাটা মানে সামারি এবং থিমের মধ্যে পার্থক্য সেটা বুঝতে পারবে। সামারি এবং থিম। সামারি হলো এই কবিতার মধ্যে কবি কি বলেছেন, কি বর্ণনা দিয়েছেন, সেটা হলো সামারি। আর থিম হলো কবিতার ভেতরে কবির যে অপিনিয়ন, মতামত, যা পাঠকদের হৃদয়ে ছুঁয়ে যায়, পাঠকের সামনে হাজির হয়। কবি কি কথা বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, কি কথা বোঝাতে চেয়েছেন, সেটাই হলো কি থিম। অর্থাৎ একটা কবিতায় কিন্তু একটি থিম থাকবে তা না, তবে মেইন থিম থাকতে পারে একটা, একাধিক থিম থাকতে পারে, 2টা 3টা থিম থাকতে পারে। এবং সেই কথাগুলো আমি সাধারণত বোঝানোর চেষ্টা করব। তো তোমরা প্রথমেই সামারি দেখবে, সামারিটা আমি কীভাবে লিখছি খেয়াল করবে। তোমরা আসছো আর যাচ্ছ,
কখনো 8 জন, কখনো 10 জন, কখনো 12 জন, কখনো 6 জন। এইটা দুঃখজনক। যাই হোক, সামারি তোমরা দেখো আমি কীভাবে লিখেছি। দ্য পোয়েম ট্রি অ্যাট মাই উইন্ডো প্রেজেন্টস নেচার ইন ক্লোজ রিলেশন উইথ দ্য পোয়েট। একেবারে সুস্পষ্ট এই কবিতা ট্রি অ্যাট মাই উইন্ডো কবির সঙ্গে ওই গাছের, তার জানালার ধারে গাছের যে গভীর সম্পর্ক আছে, ক্লোজ রিলেশন আছে, সেটাই কিন্তু উপস্থাপন করেছে। ট্রি অ্যাট মাই কবিতার মধ্য দিয়ে গাছের সঙ্গে, তার জানলার ধারের গাছের সঙ্গে কবির যে ক্লোজ রিলেশন সেটা উপস্থাপন প্রেজেন্ট করেছে, তাই না? প্রেজেন্ট করতে কি নানান জিনিসপত্র আসছে। কি আসছে? দ্য ট্রি অ্যাট দি উইন্ডো হ্যাজ এ ক্লিয়ার টাই উইথ দ্য পোয়েট। একেবারে স্পষ্ট একটা টাই, বন্ধন আছে কবির সঙ্গে। অ্যান্ড হি ওপেনলি ফিলস ইট, এবং সেটা একেবারে ফ্র্যাঙ্কলি ওপেনলি এটা ফিল করে যে তার গাছের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে, মানে সুস্পষ্ট সম্পর্ক আছে, সেটা ফিল করে সে। আমি প্রথম সেন্টেন্সে বলতে সম্পর্ক আছে, আর দ্বিতীয় সেন্টেন্সে বলতে সে কবি এটা ফিল করে। এটা তৃতীয় সেন্টেন্সে কী লিখছে আমি? হি সিজ, তিনি দেখেন, দ্য ট্রি ফ্রম গ্রাউন্ড টু টপ। কবি একটা মাটি থেকে টপ পর্যন্ত গাছটিকে দেখে, থ্রু দ্য উইন্ডো, জানলা দিয়ে, তাই দেখেন না? এবং সে বলছে যে সেই গাছ যেন আকাশে উঠে চলে যাচ্ছে। কবি বলছে কবিতায় যেন গাছ যেন এক মাটি থেকে মাটি ফুঁড়ে উঠে আকাশের নিচ পর্যন্ত চলে গেছে। সুতরাং কবি গাছটিকে একে ফ্রম দ্য গ্রাউন্ড টু দ্য টপ সে কিন্তু লক্ষ্য করে দেখে তার জানলা দিয়ে। হি অলসো ইনোসেন্টলি অ্যাকনোলেজেস দ্যাট। এই ইনোসেন্টলি কথাটা কেন ব্যবহার করেছে আমি বুঝিয়ে বলছি। তিনি কিন্তু অকপটে কথাগুলি বলছে, অর্থাৎ তার বক্তব্যের মধ্যে কোনো ঘোর প্যাঁচ নাই, তার কথার মধ্যে কোনো প্যাঁচ নাই, অস্পষ্টতা নাই। সেজন্য বলছি আমি যে হি অলসো ইনোসেন্টলি অ্যাকনোলেজেস দ্যাট, তিনি অবশ্য একেবারেই স্পষ্ট করে তিনি স্বীকার করেছেন যে, অ্যাকনোলেজ মানে স্বীকার করা, তোমরা সবাই জানো এটা। কি স্বীকার করেছেন? দ্য ট্রি অলসো সিজ হিম, গাছও তাকে দেখে, তাই না? বলছে না গাছ তাকে দেখে। হি অ্যাপারেন্টলি রিয়েলাইজেস দ্যাট, সে অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে এটা বুঝতে পারছেন যে বোথ অফ দেম আর সাবজেক্ট টু সরোজ অ্যান্ড সাফারিংস, তাদের উভয়ই কিন্তু দুঃখ কষ্টের মধ্যে আছে। উভয়ের জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, এগুলো আছে, এবং সেটা কবি কিন্তু রিয়েলাইজ করতে পেরেছে। বাট কিন্তু ইমিডিয়েটলি, সাথে সাথে এই রিয়েলাইজ করার পরপরই কিন্তু হি কামস আউট অফ হিজ রোম্যান্টিক ইমাজিনেশন, মানে গাছের সঙ্গে তার যে একটা সম্পর্ক, এটা কিন্তু রোম্যান্টিক ইমাজিনেশন, কিন্তু এটা তো এই রোম্যান্টিক ইমাজিনেশন থেকে বের হয়ে আসছে সে। অ্যান্ড ওপেন্স হিজ ইনার আইজ, এবং তার যে ভেতরের চোখ সেটা খুলে দিয়েছেন, মনের চোখ খুলছেন। দ্যাট যে দ্য ট্রি গেটস ইনফ্লিক্টেড উইথ এক্সটার্নাল ফিজিক্যাল ডিস্ট্রেস, অর্থাৎ গাছ যে কষ্ট পায়, গাছ ইনফ্লিক্টেড হয়, আঘাতপ্রাপ্ত হয়, কার দ্বারা? এক্সটার্নাল ফিজিক্যাল ডিস্ট্রেস, অর্থাৎ বাহ্যিক যে কষ্ট, ডিস্ট্রেস, বাহ্যিক যে আঘাত, বাহ্যিক আঘাতে সে আঘাতপ্রাপ্ত হয়। গাছের আঘাতটা লাগে হলো বাহ্যিকভাবে, এক্সটার্নালি, ফিজিক্যালি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে দ্য পোয়েটস অ্যাগনি মানে কষ্ট, অ্যাগনি মানে পেইন, ডিস্ট্রেস, অ্যাগনি সব একই, মানে একই। অ্যাগনি, পেইন, ডিস্ট্রেস, হ্যাঁ, এগুলো মানে সব সেম। সাফারিং মানে সেম। দ্য পোয়েটস অ্যাগনি ইজ ইন্টারনাল অ্যান্ড স্পিরিচুয়াল। কবির যে কষ্ট সেটা একেবারে ভেতরের এবং আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। এবং এটা কিন্তু তখনই কিন্তু কবি এই যে সে বলছে যে না, তুমি আঘাতপ্রাপ্ত হচ্ছ, তোমার কার দ্বারা? এই যে তোমার এক্সটার্নাল ডিস্ট্রেস তোমার হচ্ছে, কিন্তু আমার যে কষ্ট সেটা হলো ইন্টারনাল এবং স্পিরিচুয়াল। সুতরাং দাস দি পোয়েট প্রায়োরিটাইজেস, প্রায়োরিটি থেকে ভার্ব বানিয়েছে এটা প্রায়োরিটি মানে হলো আমরা জানি যে অধিক গুরুত্ব দেওয়া,
prioritizes humans over nature in the long run. অর্থাৎ পরিশেষে কবি দেখো যে গাছের উপরে বা প্রকৃতির চেয়ে মানুষকে কিন্তু উপরে রেখেছেন। প্রথমে যেমনটি কবি প্রকৃতির সঙ্গে নিজেকে একাকার করে ফেলেছেন, প্রকৃতি যেন তার বন্ধু একেবারে সঙ্গী, কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে না, প্রকৃতির সত্তা এবং মানুষের সত্তা এক নয়। মানুষের মধ্যে ইমোশন আছে, মানুষের মধ্যে আবেগ আছে, অনুভূতি, কষ্ট, এগুলো সব অনুভূতি নির্ভর। মানুষের দুঃখ, কষ্ট, যাতনা, সুখ ভোগ সব হলো অনুভূতি নির্ভর, ডিপেন্ডস অন ফিলিংস। কিন্তু গাছের বা প্রকৃতির এই সমস্ত দুর্ভোগ, কষ্ট আসলে একেবারে এক্সটার্নাল, বাহ্যিক। এবং কবির যে এই রবার্ট ফ্রস্টের যে মানে কাব্যচিন্তা, মানে তার কবিতার মধ্যে যে ভাবনা, যেটা কাব্য ভাবনা বলে, পোয়েটিক থট বলে এটাকে, সেটা কিন্তু এরকমই। তিনি প্রকৃতির কাছে, প্রকৃতিকে নিয়ে কবিতা লিখেছেন, কিন্তু প্রকৃতিকে কখনো টিচার মনে করেননি। যেমন শেক্সপিয়ার, আমি তোমাদের ক্লাসে বলেছিলাম ওই যে পড়ানোর সময় সেই বিখ্যাত কবিতা আন্ডার দ্য গ্রিন ট্রি পড়ানোর সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে শেক্সপিয়ার এখানে যে যেহেতু এটা একটা নাটক থেকে নেওয়া, এজ ইউ লাইক ইট, একটা বিখ্যাত শেক্সপিয়ারের বিখ্যাত কমেডি, তো সেখানে সব নায়ক নায়িকা, একেবারে 4 জোড়া নায়ক নায়িকা সব চলে গেল ফরেস্ট অফ আর্ডেনে, অর্থাৎ আর্ডেন বনে। সব আলটিমেটলি তাদের পরিবার থেকে, সংসার থেকে, মানে শহুরে জীবন থেকে যে যেমন যেখানে ছিল, সবাই তাদের বাড়িতে অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, টিকতে না পেরে চলে যায় হলো একেবারে গহীন জঙ্গলে। ফরেস্ট অফ আর্ডেন একটা বিশাল গহীন জঙ্গল, যে জায়গায় ডাকাতরা থাকতো এক সময়। তো সেখানে কিন্তু শেক্সপিয়ার সবাইকে নিয়ে গিয়েছে। দেখা গেল ওই বনের মধ্যে গিয়ে সবাই মিলে গেল। যখন তারা তাদের শহরে জীবনে ছিল, মানে ক্ষমতার জীবনে ছিল, দ্বন্দ্বের জীবনে ছিল, সংঘাতের জীবনে ছিল, স্বার্থের জীবনে যারা যখন ছিল, সংসারে যখন ছিল, তখন তারা সবাই স্বার্থ নিয়ে সবাই দ্বন্দ্বে লিপ্ত ছিল, সংঘাতে লিপ্ত ছিল। কিন্তু ওই বনে এসে মানে তোমরা সবাই রবিনহুডের কথা শুনেছো, রবিনহুড বলা হয়, রবিনহুড এই ফরেস্ট অফ আর্ডেনে থাকতো। রবিনহুডের ফরেস্ট অফ আর্ডেনে তার আস্তানা ছিল বলা মনে করা হয়। যাই হোক, ওই ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে সবাই মিলে গেল, মিশে গেল, এবং সবার ভেতরে যে সংঘাত ছিল, সংঘাত মীমাংসা হয়ে গেল। তো এই যে শেক্সপিয়ারও কিন্তু প্রকৃতিকে দেখেছে কে হিসাবে? ত্রাণকর্তা হিসাবে দেখছে। প্রকৃতি যেন একটা ত্রাণকর্তা, অর্থাৎ প্রকৃতির কাছে মানুষ ফিরে গেলেই মানুষের সমস্ত সমস্যার সমাধান হতে পারে। কিন্তু রবার্ট ফ্রস্ট কখনো এভাবে দেখেন নাই। রবার্ট ফ্রস্ট প্রকৃতিকে একেবারেই মানে খোলামেলাভাবে দেখছেন, অর্থাৎ যা নিষ্ক্রিয়ভাবে দেখছেন। প্রকৃতির মধ্যে কোনো সেন্সিটিভিটি নাই, ক্রিয়া প্রতিক্রিয়া বা আবেগ এগুলো প্রকাশ করবার কিংবা টিচারের ভূমিকায় কখনো দেখেন নাই, একেবারেই নেকেড নেচার হিসাবে দেখেছে। যাই হোক, তা আমরা এখন থিম লিখব, এই কবিতার থিম লিখব কীভাবে, আমি এখানে অলরেডি লিখে রেখেছি। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই যাদের সুবিধা হয়। আমি একটু নিচের দিকে নামিয়ে নিই, একটু বড় করে নেই তোমাদের বোঝার জন্য, যাতে বুঝতে সুবিধা হয়। বুঝতে নিশ্চয় সুবিধা হবে আমার মনে হয়। আমার মনে এখন একেবারে ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার। দেখো যে আমি কিভাবে লিখছি, দেখো এটা কিভাবে শুরু করছে থিমটা।
অর্থাৎ কবি এই কবিতার মধ্য দিয়ে কি বক্তব্য শোনাতে চান, তার মতামতটাকে, তার অপিনিয়নটাকে। আমি লিখছে দেখো যে হিউম্যানস লিভ ইন দ্য অবজেক্টস অফ নেচার। মানুষ প্রকৃতির বিভিন্ন অবজেক্টের মধ্যে, বিভিন্ন বস্তুর মধ্যে বসবাস করে। মানুষের চারিদিকে গাছ থাকে, গাছপালা থাকে, তাই না, নানান ধরনের পশু পাখি ইত্যাদিতে থাকে। অবজেক্টস অফ নেচার মানে প্রকৃতি যা সবই সব অবজেক্টস অফ নেচার। পাশে কিন্তু প্রকৃতির বিভিন্ন উপাদান, তো মানুষ প্রকৃতির উপাদানের মধ্যে বসবাস করে, তাই তো একেবারে স্পষ্ট কথা। তো এই বসবাস করতে গিয়ে দেয়ার গ্রোজ রিলেশন বিটুইন দেম, অর্থাৎ মানুষের সঙ্গে এই সমস্ত প্রকৃতির অবজেক্টের সম্পর্ক গড়ে ওঠে। জাস্ট লাইক কম্পেনিয়ন্স, ঠিক সাথী সঙ্গীর মতোই। বাট দিস রিলেশনশিপ, কিন্তু এই যে সম্পর্ক অফেন বিকামস ডিলেমা, প্রায় ডিলেমায় পড়ে। ডিলেমা মানে হলো মানে একটা অস্পষ্ট সম্পর্ক, উভয় সংকট যেটাকে আমরা বলি, একটা দ্বিমুখিতার সৃষ্টি হয়। দেখা গেল এই প্রকৃতির সঙ্গে, মানে কবি যেমন যে কথা বলতে চেয়েছেন আর কি, কবি যেটা বলতে চাচ্ছেন যে এই সমস্ত প্রকৃতির উপাদানের মধ্যে বসবাস করতে গিয়ে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয় ঠিক সঙ্গী সাথীর মতো, কিন্তু এই সম্পর্কটা প্রায় একজন দ্বিমুখী সম্পর্কের সৃষ্টি হয়। কেমন করে? অস্পষ্ট দ্বিমুখী সম্পর্ক সৃষ্টি হয় সে কথা। মোস্টলি অধিকাংশ ক্ষেত্রে হিউম্যানস আর টর্মেন্টেড স্পিরিচুয়ালি। মানুষের কষ্ট হয় স্পিরিচুয়ালি, তার ভেতর থেকে কষ্টটা হয়। হোয়ার এজ এ ট্রি ইজ এক্সপোজড ফিজিক্যালি টু স্টর্ম অ্যান্ড রাফ উইন্ড, যেখানে একটা গাছ শারীরিকভাবে ঝড় কিংবা ঝড়ো বাতাসের মধ্যে পড়ে এবং সেখান থেকে সে কষ্ট পায়। সুতরাং ম্যান হ্যাজ এ সোল টু সাফার, মানুষের আত্মা রয়েছে, সে আত্মাটা সাফার করে। বাট এ ট্রি ইজ ইনসেন্সিবল টু স্পিরিচুয়াল অ্যাগনি, কিন্তু একটা গাছ এই ধরনের আধ্যাত্মিক কোনো কষ্টেই সে বুঝতে পারে না। আমার মনে হয় তোমরা বোধহয় বুঝতে পারছো সম্ভবত আমার ক্লাসটা। আমি আবার বলছি যে মানুষ প্রকৃতির নানান উপকরণের মধ্যে বসবাস করে, বসবাস করতে গিয়ে তাদের মধ্যে এক সম্পর্ক সৃষ্টি হয় ঠিক সঙ্গী সাথীর মতোই, কিন্তু এই সম্পর্কটা প্রায় একটা দ্বিমুখী অবস্থা সৃষ্টি করে। মোস্টলি এই মানুষের যে কষ্ট সেটা হলো স্পিরিচুয়াল কষ্ট, অর্থাৎ তার যে আত্মা থেকে সে কষ্ট পায়, আত্মিকভাবে কষ্ট পায়। আমরা সবাই জানি স্পিরিচুয়াল মানে হলো আত্মা, আধ্যাত্মিক কষ্ট বা আত্মা থেকে কষ্ট। আর গাছের কষ্ট একটা ফিজিক্যাল, ঝড় ঝান্ডা থেকে কষ্ট পায়। মানে কবি যেভাবে আমার উপস্থাপন করছে, আমরা তো কবির কথাই লিখবো, কবি যে কথা বলতে চেয়েছেন আমরা সেটাই বলছি। কিন্তু মানে আমরা বিশ্বাস করি বা না করি সেটা কথা না। আমরা আমাদের বক্তব্য এখানে না, বক্তব্য হলো কবির বক্তব্য। সুতরাং ম্যান হ্যাজ এ সোল টু সাফার বাট এ ট্রি ইজ ইনসেন্সিবল টু স্পিরিচুয়াল অ্যাগনি, মানুষের আত্মা রয়েছে এবং সে আত্মা সাফার করে, কিন্তু গাছ এই ধরনের আধ্যাত্মিক যে কষ্ট, সে কষ্ট সে বুঝতেই পারে না। তাহলে এই হলো আমাদের থিম, কিন্তু এটাই কিন্তু থিম। এবং আমি প্রথমে কিন্তু বলেছি যে কবির কিন্তু একটা বক্তব্য রয়েছে এবং এখানে প্রকৃতির সাথে কবি মিশে গেছেন, কিন্তু পরক্ষণে কবি প্রকৃতি থেকে নিজেকে বের করে নিয়ে আসছেন, মানুষকে বের করে নিয়ে, কারণ সে বুঝতে পারছে যে গাছের কোনো আত্মা নেই, প্রকৃতির আত্মা নেই, মানুষের আত্মা আছে। আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পারছো। যেমন জহুরুল ইসলাম লিখছে, স্যার বুঝছি, স্যার ক্লিয়ার নাইম। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে লিখে জানাতে পারো। এই কবিতা সম্পর্কে আমি আর অন্য কোনো কবিতা আজকে যাচ্ছি না। আমি আগামী ক্লাস গ্রামার নিয়ে আসবো এবং টেক্সট ভাবতেছি টেক্সট পড়াতে, তোমাদের টেক্সট পড়াইতে হবে আগামী ক্লাসে। আমি আগেই তোমাদের জানিয়ে দেবো, আগামী ক্লাস সোমবারে হবে। তো এই সোমবারে আমি আগামীকালকে তোমাদের জানিয়ে দেবো কী পড়াবো। যেহেতু ক্লাস আপাতত হচ্ছে না, সে কারণে টেক্সটও শেষ পড়তে হবে, টেক্সট বইও তোমাদের কাছে রাখবে।
আমি টেক্সট পড়ালে ঠিক এভাবে আমার ল্যাপটপের মধ্যে আমি টেক্সটটা লিখে নিয়ে সেখানে প্রশ্ন লিখে নিয়ে এই জায়গাতে আমি প্রথমে টেক্সট পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে প্রশ্নগুলো থেকে আমরা একে একে আনসার করবো। তো সবচেয়ে ভালো হয় তোমরা যদি আমাকে সহযোগিতা করো, অর্থাৎ লিখে লিখে তোমরা যেমন এভাবে বিভিন্ন কমেন্টস লিখছো, এই কমেন্টের সাথে ছোটো ছোটো কোশ্চেন লিখলে আমার সুবিধা হতো, এখনও সুবিধা হয়। আমি বলছি, আই আস্ক ইউ ইফ এনি প্রবলেম ইউ ফিল in the very way I have tried to make you understand the whole poem, especially the summary and the theme. Have you clearly understood how to write a summary, how to write a theme? আমি আবার বলছি, when we go to write a summary, we have to think about the fact, about what happens or what the poet says in the body of the poem. কবিতার মধ্যে কবিতা কি বলছে সেটা লিখতে হবে হলো সামারিতে। কবিতার মধ্যে what the poet has actually said in the body of the poem সেটা লিখতে আসবে হলো কবিতার মধ্যে, সংক্ষেপে লিখতে হবে, আমরা সবাই জানি। But when we go to write a theme, we have to think, আমাদের ভাবতে হবে what is the opinion of the poet, কবির অপিনিয়নটা কি, কবিতার মধ্যে কবির মন্তব্যটা কি, কবির বক্তব্যটা কি। বক্তব্য এবং ঘটনা কিন্তু এক জিনিস না। আমরা এই ট্রি অ্যাট মাই উইন্ডোর ঘটনা হলো কবির জানলার পাশে গাছ আছে, গাছের সঙ্গে তার ভালো গভীর সম্পর্ক, সে সম্পর্ককে সে পর্দা দিয়ে ব্যবচ্ছেদ করতে চায় না, একে উভয়কে দেখে। তারপর দেখা গেল যে এই গাছের যে সাফারিং সেটা এক্সটার্নাল সাফারিং, কিন্তু কবির সাফারিং হলো ইন্টারনাল। এগুলো সব বক্তব্য, সব এগুলো কিন্তু অপিনিয়ন না। কিন্তু অপিনিয়ন হলো এখানে, অপিনিয়নটা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুজনের সম্পর্কের মধ্যে একটা পার্থক্য রয়েছে। গাছ এবং কবির মধ্যে পার্থক্য আছে, দুজনেই সাফারিংস হচ্ছে, বোথ অফ দেম আর এক্সপোজ টু সাফারিংস। কিন্তু মানুষের আত্মা আছে, গাছের কোনো আত্মা নেই। গাছ সাফার করে এক্সটার্নালি, মানুষ সাফার করে ইন্টারনালি। মানুষ হলো সেন্সেবল, গাছ হলো ইনসেন্সেবল। এই হলো বক্তব্য, এগুলো হলো কবির অপিনিয়ন। সুতরাং এগুলো থিম হবে। তোমরা কি আমার কথা ক্লিয়ার? তোমরা আরেকটু আমাকে লিখে জানালে ভালো হয়। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো? একটু লিখে জানাও প্লিজ। যারা এখনো আসো, 7 জন এখনো আসো দেখছি, তোমরা একটু লিখে জানালে আমার সুবিধা হয়। তোমরা যারা আছো তারা আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমরা যারা আছো তারা আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমরা কি মন্তব্য লিখছো না, তারা আমি ধরে নিয়েছি তোমরা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছো। তো আমি আগামীকালকে তোমাদের জানিয়ে দেবো যে আগামী সোমবারে আমি কি ক্লাস নেব। হয় টেক্সট ক্লাস হবে, টেক্সটের উপরে ক্লাস হবে, অথবা গ্রামার হবে। হ্যাঁ, জিএম জহুরুল ইসলাম লিখছে যে এস স্যার। তো তোমরা লিখে জানালে ভালো হয়। তোমরা কিন্তু কোশ্চেনও লিখতে পারো, যেমন ইয়েস স্যার লিখছেন, কোশ্চেন লিখলে একটা ছোট করে তোমাদের যদি কোনো থাকে সেটা আমাকে দেবে। আর আমি কালকেই তোমাদের আমি পোস্ট করে জানিয়ে দেব। আর আলমগীর কবির স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যারকে নিশ্চয়ই ভালো আছেন স্যার, আল্লাহর কাছে দোয়া করে ভালো থাকেন। তো যাই হোক, আমার ক্লাস আজকে আমি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আমি আগামীকালকে তোমাদেরকে পোস্টে জানিয়ে দেব। আর আমি আজকে যে ক্লাস নিয়েছি সেটা পিডিএফ করে দিয়ে দেবো, একটু পরেই সেটা দিয়ে দেবো। আর আগামী ক্লাস তোমরা সবাই থাকবে। আমি চাই তোমরা সবাইকে বলে
যাতে করে অনেক ছেলে মেয়ে, অধিকাংশ ছেলে মেয়ে এই ক্লাসে যুক্ত হতে পারে। শুধু আমার না, আমাদের সব স্যারদের ক্লাসে তোমরা যুক্ত হবে, প্রশ্ন করবে, কোথায় সুবিধা আছে অসুবিধা আছে তোমরা জানাবে এবং প্রয়োজনে ফোন করবে, যাতে করে তোমাদের এই প্রিপারেশনে কোনো ঘাটতি না থাকে। যেহেতু আমরা ক্লাসে যেতে পারছি না, ক্লাসে তোমাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে না, কথোপকথন হচ্ছে না, সুতরাং এইভাবেই একটু কষ্ট করে হলেও তোমাদেরকে আমাদের জানাতে হবে, যাতে করে তোমাদের ঘাটতি না থাকে। ঘাটতিগুলো আমরা করি যেভাবেই হোক, আমাদের যত কষ্টই হোক না কেন, আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত ঘাটতি মেটানোর জন্য। আমরা যেমনভাবে আমি সমস্ত ক্লাস তোমাদেরকে আমি এইভাবে টাইপ করে তোমাদের জানিয়ে দেব, লিখে দেব। এবং আমি সেদিন তো বলেছি যে আমি এই যে থিম এবং সামারি লিখে দিলাম, একদম মুখস্থ করে ফেলবে, এগুলো মুখস্থ করে ফেলবে, যাতে করে একটা ভুল না হয়। খুব বেশি বড় না। আর যে প্রক্রিয়াগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, খেয়াল করবে। নিশ্চয় এরপরে আমাদের আরও সময় আছে, আমরা আরও ক্লাস নেব, নিশ্চয় তোমাদের আরও ভালো হবে। সুতরাং আজকে আমি এ পর্যন্তই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের সুস্থ রাখুক। এবং তোমাদের কাছে আমার আহ্বান সেটা হলো, তোমরা অত্যাবশ্যক না হলে কোনোভাবেই কেউ বাড়ির বাইরে যাবে না। আমি আবার বলছি, অত্যাবশ্যক ছাড়া। আর তোমাদের বাবা মা আছে, তারাই তোমাদের সব কাজ করে দেবে। তোমাদের আমার মনে বাড়ির বাইরে একেবারে যাওয়া দরকার নেই, তোমরা বাসায় থাকবে। কোনোভাবেই কেউ বাড়ির বাইরে যাবে না, কোনোভাবে কেউ লাইফ রিস্ক নেবে না। আল্লাহর কাছে দোয়া করি, আমরা সবাই, সব স্যাররা মিলেই আমরা তোমাদেরকে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যাতে করে এই যে করোনা ভাইরাসের এই যে দুর্যোগ, এই মহামারী আমাদের এই দেশ থেকে, এই পৃথিবী থেকে চলে যায়, আমরা আবার সুস্থ সুন্দর সাবলীল জীবনযাপন করি। এই যে দোয়া এটা করি এবং সেই দোয়া রেখেই আমি তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।